সবাই রেডি রেডি দেবু রেডি দেবু রেডি স্যার বলছি আজকে সাপ্লিমেন্টারি দাঁড়াও একটু দাঁড়াও ক্যামেরা একটু সময় লাগে লিস্ট বেরোনোর কথা ছিল, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? না, এখনো পর্যন্ত পরিস্থিতি এটা আছে কি আমরা তো সাপ্লিমেন্টারি লিস্ট যেটা হাইকোর্ট থেকে পাবো ওটাই পাবলিশ করব। হাইকোর্ট থেকে যে পদ্ধতি আছে, ইন্ডিভিজুয়াল যে জজ সাহেব আছেন প্রায় 705 আছে গোটা স্টেটে, ওরা ই সাইন করে এখানে পাঠাবেন। যত আমাদের কাছে আসবে 4টা পর্যন্ত या 5টা পর্যন্ত যেটা আছে ওটা আমরা প্রসেসিং করছি। আমাদের যে সার্ভার আছে দিল্লিতে ইসিআই হেডকোয়ার্টারে, ওখানে প্রসেসিং হচ্ছে। আশা করি 9টা 9:30 মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট আজকে ফার্স্ট বের হয়ে যাবে। দেখুন 4টে পর্যন্ত সংখ্যা তো দেখুন দুটো সংখ্যা আছে। একটা সংখ্যা যে আজ পর্যন্ত প্রায় 29 লাখ নিষ্পত্তি হয়ে গেছে, যেটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি। ই সাইন করে কত আসবে আমাদের কাছে এটা আমার কাছে এখন পর্যন্ত নলেজ নেই। ই সাইন করা যেটা আসছে আমাদের কাছে আসবে, যত ই সাইন করে আসবে আজকে অত পাবলিশ হবে। দেখুন অ্যাপেলেট ট্রাইব্যুনাল যে জজে নোটিফিকেশন হয়ে গেছে, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আগে যেটা ট্রিব্যুনাল হয়েছিল ও স্টেট গভর্নমেন্ট ইন্দিরা ভবন দিয়েছিল, 5 কাউন্সিল হাউস স্ট্রিট দিয়েছিল, অনেক জায়গা দিয়েছিল। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, যদি ওনার কাছে কোনো জায়গা আছে যেখানে এসব জজ সাহেব বসতে পারবেন, যেখানে এসব কেস আপিল কেস নিষ্পত্তি করতে পারবেন, আমরা চেয়েছি। ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেব। হাইকোর্ট থেকে ইন্সপেকশন হবে, যদি ওটা যোগ্য হবে হাইকোর্ট অনুসার, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখব। দেখুন আমার কাছে দেখুন একটা জিনিস আছে, একটা নিষ্পত্তি হয়েছে প্রায় 29 লাখ আজ পর্যন্ত, 29 লাখ। ওটা তো একটা ফিগার যেটা আছে আমার কাছে নেই, কত মতলব অ্যাকসেপ্ট হয়েছে কত রিজেক্ট হয়েছে। কিন্তু আজকে যত আসবে ও ই সাইন করে 705 জজ আছেন, কত জজ কোন তারিখ পর্যন্ত ই সাইন করবেন নি করবেন ওটা যেটা আছে আমাদের কাছে নেই ইনফরমেশন। ওটা যখন আজকে এসে যাবে, যখন 9টা 9:30 কাছে, কিন্তু এটা সেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে। এখানে তো সার্ভার নেই, সার্ভার তো দিল্লিতে আছে। 705 জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। ওটা তৈরি করার পরে যখন লিস্ট আসবে ওই সময় বলতে পারবো। সিও ওয়েবসাইট আছে, ওখানে দেখা যাবে। তারপরে নেমে যাবে ডিও ওয়েবসাইটে নেমে যাবে, আর তারপরে হার্ড কপি ডিও অফিসে থাকবে, হার্ড কপি ইআরও কাছে থাকবে, এসডিও কাছে থাকবে। না, যেটা আমি দেখো, আমি তো কমিটি মিটিংয়ে গিয়েছিলাম, যেটা অনারেবল হাইকোর্টে কমিটি আছে, ওখানে আমি শুনেছিলাম প্রায় 2-3 দিন আগে 4 দিন আগে মিটিংয়ে গিয়েছিলাম, শুনেছিলাম কি আপনার কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রায় শেষ মুহূর্তে ছিল। তো আশা করি ওটা শেষ হয়ে গেছে অলরেডি। বাকি জেলা আমরা জেনে নেব। হ্যাঁ, যেটা কম ছিল তাই তো আগে হবে। আর ওরা ওদের কি করেছে, মাননীয় হাইকোর্ট যেটা আছে, যে জজের কাজ শেষ হয়ে গেছে, ওদেরকে অন্য জায়গা যেখানে বেশি কেস পেন্ডিং আছে ওখানে রিলোকেট করে দিয়েছে। আইন শৃঙ্খলা যেটা আমি সবই জানে, স্টেট সাবজেক্ট আছে। এটা যে আপনার কনস্টিটিউশন আছে ওর মধ্যে স্টেট সাবজেক্ট আছে। আইন শৃঙ্খলা নিয়ে আপনার ডিজিপি, সিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব দেখছেন। क्योंकि ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদেরই কিছু রোল আছে। আমরাও বলেছি যেটা আছে, ওদেরকে সব যেটা আছে ইনফরমেশন দিয়ে দিয়েছি, যেটা আছে যেটা আমাদের কাছে ছিল। বাকি ওরা তৎপর আছে, ডিএম, এসপি সবই তৎপর আছে, রাউন্ড দিয়ে তৎপর থাকেন।
পুরুলিয়া বাঁকুড়া এই যে জেলাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কালিম্পং, তাতে কত পার্সেন্ট সেখানে কত? সেটা আমি বলছি না, সেটা আমি হাইকোর্টে গিয়েছিলাম, ওখানে মিটিংয়ে শুনলাম। হ্যাঁ, আমার কাছে কত নিষ্পত্তি হয়েছে এটা ফিগার আছে, কত এলিজিবল ইনএলিজিবল ঘোষিত হয়েছে এটা আমার কাছে ফিগার নেই। এটা যে আছে প্রত্যেক জজে রোজকে মুভ হচ্ছে, রোজকে মুভমেন্ট হচ্ছে, রোজকে আপনার ফিগার যাচ্ছে, ফাইনালি ইসিআই সার্ভার থেকে আসবে। এখন পর্যন্ত আমার কাছে কোনো এমন ড্যাশবোর্ড নেই কি আমি সঠিক বলতে পারবো এত পার্সেন্টেজ অ্যাকসেপ্ট হয়েছে, এত রিজেক্ট হয়েছে। ট্রাইব্যুনালটা গঠনের ব্যাপারে যেটা আপনি বললেন স্যার, তার মানে তো আজকে যদি একটা লিস্ট প্রকাশ হয়েও রাত্রেবেলা, তাহলে তো কাল থেকেই মানুষ অ্যাপিল করতে সম্ভবত পারছেন না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, আপনার জজ এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মহামান্য আদালত দিল, যেটা ইসিআই অ্যাকসেপ্ট করে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যেটা অনারেবল হাইকোর্ট বলেছিল, ওটা ইসিআই অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমরা কমিউনিকেটও করে দিয়েছি যেটা আছে। पर একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন, क्योंकि এখন পর্যন্ত আমার মনে 18 या 19 জজ দিয়েছেন যে আছে, জেলা আছে 24। ওটা কিরাম ডিভিশন হবে এটা এটা আমরা জানি না, আর ওটা তো ডিভিশন করা খুব বেশি টাইম লাগবে না, একদিন মধ্যেই হয়ে যাবে। বাট মেন জিনিস আছে আপনার যে অফিস আছে, পরিকাঠামো আছে, ওটা তো আপনাকে তৈরি করতে হবে, নাহলে মাননীয় জজ যে আসবেন উনি কোথায় বসবেন। এটা তৈরি হচ্ছে, সব জিনিস চলছে, রেকর্ড টাইমে চলছে যেটা আছে, এত তাড়াতাড়ি নোটিফিকেশন হয়েছে, সব হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। ভাই যে দিন भी আপনার কাজ আরাম হয়ে যাবে তো নিশ্চয়ই হাইকোর্ট থেকে নোটিফিকেশন হবে, আচ্ছা আচ্ছা, ওর পরে থেকে তো এনিবডি ক্যান অ্যাপ্লাই। যে আজকে নোটিফাই করবে। হ্যাঁ, তারপরে তো দেখুন অ্যাপ্লিকেশন যে বাদ যাচ্ছে উনিও অ্যাপ্লাই করতে পারেন, যে ঢুকেছেন ওর अगेंस्ट भी যেমন ফর্ম 7 আগে অ্যাপ্লাই হতো আমাদের কাছে, ওখানেও অনারেবল ট্রিবিউনাল কাছে লোক অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটাকে আমরা নেক্সট উইক বলতে পারি যে নেক্সট উইক থেকে দেখো আমি এক্স্যাক্ট ডেট তো বলতে পারবো না, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি যা আছে। আমার অনেকবার চিফ সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, উনিও চেষ্টা করছেন যে আছে কোথায় কোথায় বাড়ি আছে, খালি আছে, নিয়ে আছে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি, क्योंकि একটা হায়ার করা প্রচুর টাইম লাগে, একটা বিল্ডিংয়ে আমায় হায়ার করার জন্য একটা করতে টেন্ডার করতে হয়, या কোনো গভর্নমেন্ট এজেন্সি থেকে নিতে হবে, তো এসব জন্য টাইম লাগে। তো যদি আমরা এক্সিস্টিং বিল্ডিং পেয়ে যাবো তো সবাই জন্য ভালো হবে, क्योंकि এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট বিল্ডিং পেয়ে যাবো তো আমরা তাড়াতাড়ি যেটা আছে কাজ আরম্ভ করতে পারবো। স্যার যে আপনারা যে ডিএম দের নতুন করে নিযুক্ত করেছেন 50 জনের মতো প্রায়, তাদের মধ্যে কেউ কেউ প্রথমবার ডিএম হয়েছে, তাদের এই কাজের অভিজ্ঞতা নেই। তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এগুলো করা হয়েছে, কি বলবেন? দেখুন আমি এই আনসার কি করব, 24 জন ডিও আছেন, যার মধ্যে 22 জন ডিএম আছেন, 2 জন তো ডিএম নেই, কলকাতা নর্থ और কলকাতা সাউথ ডিএম নেই, 22 জন ডিএম আছেন। 22 জন মধ্যে 50 কিরম চেঞ্জ হয়ে গেছে, ডিএম তো 50 চেঞ্জ হয়নি যেটা আছে, ডিএম তো এত ডিএমই নেই এখানে। নাম্বার 2 আপনার অল ইন্ডিয়া সার্ভিস আছে, এটা অল ইন্ডিয়া সার্ভিস একটা পরীক্ষা হয় ইউপিএসসি থেকে, সবই জন ব্যাচে আসে, সমান মেরিট নিয়ে আসে या আছে কাজে মেরিট নিয়ে আসে। अब কিছু লোক সুযোগ পায়নি, ওরা যদি ডিএমশিপ পেয়েছেন তো এটা কিরা বলা যায় কি ওরা কম্পিটেন্ট নেই। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের শুনানি প্রক্রিয়া কবে শেষ হবে? সেটা আমি কিছু বলতে পারবো না, আমার আন্ডার কাজ করছেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়ার্কিং আন্ডার দ্য হাইকোর্ট। কোন তারিখ নিষ্পত্তি হবে না হবে, কত জজ দেখবেন না দেখবেন, আমার ইখতিয়ার আমার জুরিসডিকশন থেকে বাইরে আছে, এটা হাইকোর্ট জুরিসডিকশন আছে। স্যার আরেকবার একটু বলছি স্যার, রাত 8টার সময় যখন লিস্টটা বেরোবে কিভাবে সকলে দেখতে পাবে যদি একটু আরেকবার বলেন। যেরকম আপনি নর্মাল লিস্ট দেখেন, যখন সামারি রিভিশন হবে, যখন ড্রাফট লিস্ট হয়, যখন অন্য লিস্ট হয়, ওই রকম দেখবেন আপনি। যেমন ফাইনাল লিস্ট হয়েছিল 28-2-তে, যেখানে ওখানে দেখলেন এখানে তাই দেখবেন। ক্যাম্পেইন চলছে, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তো ক্যাম্পেইন করছে, তাতে ক্ল্যাশ হচ্ছে, ঝামেলা হচ্ছে। পলিটিক্যাল পার্টিদের অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট চলছে, রুট মার্চ চলছে, এরিয়া ডমিনেশন, কিন্তু যেখানে ঘটনা ঘটছে সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছচ্ছে না, সেখানে দীর্ঘক্ষণ ধরে গন্ডগোল চলছে। বাহিনীকে কি ঠিক করে ডিপ্লয়মেন্ট হচ্ছে না, বাহিনীকে পাঠানো হচ্ছে না। না আমি বুঝতে পারছি না। আপনাকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আপনার বড়নগরের ঘটনা। বড়নগর ঘটনা ছিল, ওখানে তো পুলিশ ফোর্স যখন দেখলো কি সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে, ওদেরকে ডাকলো। সেন্ট্রাল ফোর্স যখন আছে, ল অ্যান্ড অর্ডার যেটা আছে ইজ নট দ্য ওয়ার্ক অ্যাজ অফ নাও ফুলি,
সেন্ট্রাল ফোর্স আছে এরিয়া ডমিনেশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স, বাট বিকজ এখানে ল অ্যান্ডার ইস্যু হচ্ছে এই জন্য সেন্ট্রাল ফোর্সেস অ্যালাউ করে দিয়েছে ল অ্যান্ডার জন্য। ল অ্যান্ডার ডাকার জন্য সেন্ট্রাল ফোর্স সো মোটো যেতে পারে না। সেন্ট্রাল ফোর্সকে ডাকার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে পারেন, ডিএম বলতে পারেন, এসপি বলতে পারেন, আইসি বলতে পারেন যে আছেন। সেন্ট্রাল ফোর্স যখন ওরা সিচুয়েশনে কন্ট্রোল না করতে পারেন তারপরে সেন্ট্রাল ফোর্সকে ডাকেন ওখানে। সেন্ট্রাল ফোর্স সো মোটো যাবে না। সেন্ট্রাল ফোর্স কাজে একটা ম্যাজিস্ট্রেট লাগবে, একটা পুলিশ অফিসার লাগবে যার সঙ্গে যাবে। সেন্ট্রাল ফোর্স সরাসরি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন জন্য নেই এখানে। তাহলে ভোটের দিন কি হবে স্যার এরকম গন্ডগোল হলে পুলিশ? ভাই গন্ডগোল হবে তো সেন্ট্রাল ফোর্স ইজ এক্সট্রা রিসোর্স, প্রয়োজন হবে তো ইউজ হবে। যদি প্রয়োজন হবে তো ইউজ করতেই পারে, সেক্টর ম্যাজিস্ট্রেট ইউজ করতে পারে, প্রিসাইডিং অফিসার ইউজ করতে পারে, জেলা শাসক ইউজ করতে পারে, আরও ইউজ করতে পারে, এআরও ইউজ করতে পারে, এডিএম ইউজ করতে পারে, এনি পার্সন আমরা ইউজ করতে পারি। আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন। আমরা কেন পাঠাতে পারবো না? আমরা তো ডিপ্লয়মেন্ট বি আমাদের হস্তাক্ষরে হচ্ছে যেটা আছে, উই ক্যান অলওয়েজ দ্যাট থিং। আমার ইলেকশন রিলেটেড ওয়ার্কে সাপ্লিমেন্টারি লিস্টে একটু আসছি। অনেকেই অপেক্ষা করছে কত লক্ষ মানুষের সাপ্লিমেন্টারি লিস্টে আজকে বেরোচ্ছে, যদি আরেকবার বলেন। দেখুন আমি একদম এটা বলতে পারবো না, क्योंकि আমার কাছে সার্ভার নেই। 705 জন ম্যাজিস্ট্রেট যা আছেন, 200 যেটা এসছেন ঝাড়খণ্ড থেকে আর এখান থেকে উড়িষ্যা থেকে, 505 এখান থেকে কাজ করছেন। 294 অ্যাসেম্বলি সিটসে, কিছু অ্যাসেম্বলি সিট এক এক লোক আছেন, কিছু অ্যাসেম্বলি সিটে 2, 3, 4 বি আছেন। পার্ট ওয়াইজ ডিভাইড হয়েছে অ্যাসেম্বলি সিট মধ্যে। এটা যেটা আছে যত নিষ্পত্তি হয়েছে আর যে ই সাইন হয়ে এসছে এখন পর্যন্ত, ওটাই আজকে লিস্টে আসবে। বলছি স্যার, এক্ষেত্রে কি সব বুথের সাপ্লিমেন্টারি লিস্ট করা হচ্ছে? রাজ্য জুড়ে তো 80,000-এরও বেশি বুথ রয়েছে। আমাদের রাজ্যে যেটা বুথ সংখ্যা ছিল 80,681, যেখানে যেখানে আপনার নিষ্পত্তি কেস হয়েছে সেখানে সেখানে আসবে। যেখানে কোনো কেসই নেই ওখানে তো যেমন ছিল ফাইনাল লিস্ট তেমন থাকবে। আচ্ছা, নিষ্পত্তি তালিকায় যাদের নাম আছে, আমি হচ্ছে সেই নামে কাউকে বাদ দিয়ে তাই এখানে অ্যাপ্লাই করতে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে ফর্ম 7। এটা তো সুপ্রিম কোর্ট ফর্ম 7 হবেই না। আচ্ছা, ওখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেটা আছে রায়তে, কি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিসাইড করবেন এডজুডিকেশন মধ্যে whether eligible or not eligible। ওটা যেটা আছে কোনো সিভিল অফিসার কাছে, অন্য অফিসার কাছে যাবে না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে সিনিয়র আছেন, হাইকোর্ট জাজ ইকুইভ্যালেন্ট আছেন, ওরা ট্রিবিউনাল থাকবে, ওনার কাছে যাবে। যেমন নর্মাল যখন কোনো কেস থাকে এডিজে কাছে, ডিজে কাছে, আপিল কেস হাইকোর্টে যায়, ওরকম এখানে বি আপিল কেস যেটা আছে হাইকোর্টে যাবে, क्योंकि হাইকোর্ট যেটা আছে ট্রিবিউনাল সেট আপ হয়েছে স্পেশাল এর জন্য, তো হাইকোর্টে যাবে না, ট্রিবিউনালে যাবে। স্যার, 28 में से नहीं, क्या सुना जा रहा नहीं सुना जा रहा हम कुछ नहीं बता सकते। ये आई कांट कमेंट ऑन हियरसे एंड कमेंट्स। স্যার, 29 লক্ষের মধ্যে কতজন বাদ গেছে সরকারি দিয়ে? भाई আমি জানতাম, ফিগার থাকতো বলে দিতাম আমি। কেন্দ্রীয় বাহিনীর একটা প্রশ্ন আছে। 20শে মার্চ আপনারা একটা নোটিফিকেশন জারি করেছিলেন, সেখানে বলেছেন যে সিআরপিএফ এর এগেইনস্টে আগে প্রিলিমিনারি এনকোয়ারি না করে কোনো স্টেপ নেওয়া যাবে না। এখন সেখানে 7 বছরের ঊর্ধ্বে যে অপরাধগুলো রয়েছে আর 7 বছরের নিচে যে অপরাধগুলো রয়েছে, এটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করেনি কোনো কেন্দ্রীয় বাহিনীর এগেইনস্টে। এর আগেবারে আমরা যেমন দেখলাম গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, বা ধরুন রেপ কেসের মতো ঘটনা ঘটেছে, সেখানেও কি প্রিলিমিনারি এনকোয়ারি না করে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না না? দেখুন, একটা গভর্নমেন্টের নিয়ম আছে ও ল অফ দ্য ল্যান্ড আছে, যেখানে স্যাংশন বা প্রসিকিউশন হয়। যেটা আগে 197 সিআরপিসি ছিল, এখন যেটা আছে কি সেকশন আছে আমি বিএনএসএস সেকশন জানি না, আমি জানি না কোন সেকশন আছে ওখানে। কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যখন ডিসচার্জ করছে ডিউটি, আর তারপরে ইন দ্য ডিসচার্জ অফ এ ডিউটিজ কোনো যদি কমপ্লেন্ট হয়, কিছু হয়, দেন আপনার কোনো চার্জশিট কোনো কোর্ট অফ ল কগনিজেন্স নিতে পারবে না উইদাউট স্যাংশনিং অফ দ্য স্যাংশনিং অথরিটি। প্রত্যেক গভর্নমেন্ট সার্ভেন্টে কোনো স্যাংশনিং অথরিটি থাকে। তো যে আপনার গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টেড আছে, এনি গভর্নমেন্ট সার্ভেন্ট যে গভর্নমেন্ট লেভেলে অ্যাপয়েন্টেড আছে, ও স্যাংশন ছাড়া হয় না। এটা যেটা আমরা বলেছি, এটা অ্যাডভাইজারি বলেছি আমরা। উই আর সেইং कि এটা নিয়মই আছে कि কোনো জনকে আপনার দোষী করা আগে या एफआईआर করা জন্য या অ্যাকিউজ করা আগে উচিত আছে প্রিলিমিনারি ইনকোয়ারি। আর সুপ্রিম কোর্ট বি এক গাদা জাজমেন্টস আছে যেখানে প্রিলিমিনারি ইনকোয়ারি বলা হয়েছে। আমরা এটাই বলেছি कि সো মোটো আপনি না করে এটা প্রিলিমিনারি ইনকোয়ারি করে এফআইআর করতে পারেন, বাট দ্যাট ইজ দ্য ভিউ, বাট স্যাংশন ইজ অলওয়েজ রিকোয়ার্ড। স্যার, একটা ছোট্ট জিনিস। স্যার, 7 লক্ষের মধ্যে 7 লক্ষের মধ্যে আজকে রাতেই হবে না কাল সকাল হয়ে যাবে? না না, যেটা আমি দেখুন, আমি যেটা
ইসিআই হেডকোয়ার্টার সঙ্গে যোগাযোগ আছে আমার আজকে সাপ্লিমেন্টারি লিস্ট আছে লাস্ট 4-5 ঘন্টা থেকে রেগুলার যোগাযোগ আছে আমি বলছি কি ওরা বলছে কি 9টা পরে আছে কাছে হয়ে যাবে যত বুথ ওরা পাবে অতই বেরোবে স্যার আপনি একটা কথা বলবেন যে যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তাদের বিরুদ্ধেও কেউ আবার আবেদন করতে পারে সেটা অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালে সেটা নিষ্পত্তি হচ্ছে সেই সময়কালে এই যোগ্যরা কি ভোট দিতে পারবেন সেটা তো ক্লিয়ারই আছে সেটা যেটা আছে আমি কি বলবো এটা ল অফ দ্য ল্যান্ডই বলে রোলে থাকলে তারপরে কি বললাম আছে See, I told you so many times in Bengali also, in Hindi also, I don't have the exact figures. Had I had the exact figures, I would have diverged here. I should not have kept it hidden. It's not a secret, something like that. Official secret rights or some act. I have to keep it within myself. I would have told you, I don't know. Well, your office will produce that list, whether how much rejected, how much accepted later on. That is what is the supplementary list. No, that exact figures, that how much rejected. Exact figures, I'm telling, exact figures up till 4 p.m. today Okay. are being collated in the ECI headquarters server. Whatever has been e-signed and has come here. Might be that somebody has done all the cases e-signed. Somebody has done part e-signed, not done it. So unless the thing is e-signed, it will not come to us. Only the things which have been e-signed will come to us. So I can't say what are the exact figures. But as of now, from my dashboard, I can see about 29 lakh cases have been disposed of by the learned judges up till now. But how many have been e-signed and come to me, that I can tell only after 9 p.m. when the supplementary list is published. চলছে আপনি আশা করেন যে 60 লক্ষের কথা বলেছেন সেটা মোটামুটি কাজ হচ্ছে মানুষ যত মানুষ ভোট দিতে পারে বা নির্বাচনী তালিকায় যত মানুষকে সংযুক্ত করা যায় কিন্তু আপনারা হঠাৎ করে যে অফিসারদের সরিয়ে দিয়েছেন এবং নতুন অফিসাররা যেখানে এসেছে তাদের একটা কাজের পরিবেশ বুঝতে সময় বুঝতে তাদের নতুন কাজে হাত দিতে তাদের একটা সময় লাগে সেখানে কি মনে হচ্ছে যে প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে क्यों আপনি এটা বলছেন এখন যেটা 151 আরও ডেজিগনেশন 151 ডিএমডিসি আরও ডেজিগনেশন যেটা এসডিও থেকে অল্প ছিল যার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার মধ্যে লিখেছে কি আমাকে ফোর্স হচ্ছে এডুকেশন দেওয়ার জন্য ও যদি চেঞ্জ হতে পারে ইলেকশন 2 দিন আগে 151 আরও চেঞ্জ হতে পারে তো ডিও চেঞ্জ হলে তো কি প্রবলেম আছে 151 যে ছিল আপনার ডিএমডিসি ছিল ওর ইলেকশনের 4-5 দিন আগে ওটা সহমতি দিয়েছে স্টেট গভর্নমেন্ট ওটা চেঞ্জ হয়েছে আপনার ওটা হয়ে গেছে অন্য ডেজিগনেশন হয়ে গেছে ডিপটি সেক্রেটারি হয়ে গেছে এডিএম হয়ে গেছে সিনিয়র ডিপটি সেক্রেটারি হয়ে গেছে এডিএম হয়ে গেছে উইমেন যেটা ছিল জেলাতে অন্য চেঞ্জ হয়ে গেছে ওরা বি তো নতুন এসছে এবার কাজ করার জন্য দেখুন নেক্সট লিস্ট যে আছে ছিল নেক্সট ফ্রাইডে বেরোবে अब দেখা যাবে আজকে কি পরিস্থিতি আছে नहीं আছে ওই হিসাবে দেখা যাবে তারপরে নির্বাচনের আগে আপনারা তো 30 লক্ষ প্রায় কমপ্লিট করে ফেলেছেন আর 30 লক্ষ বাকি প্রথম দফা নির্বাচনের আগে শেষ হওয়া সম্ভব দেখুন এটা তো আমি কিছু বলতে পারবো না কারণ জুডিশিয়াল অফিসার যে আছে ওকে আমি সুপারভাইজ করা আমার কোনো পাওয়ার নেই মনিটর করার পাওয়ার নেই যে ফিগার আসছে আমার কাজ আছে লজিস্টিক্স অ্যারেঞ্জ করা আমরা সব করে দিচ্ছি আমার কাজে আছে কোঅর্ডিনেশন মিটিং অ্যাটেন্ড করা আমাদের কাজ ছিল সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কাজ ছিল ট্রেনিং দেওয়ার জন্য যত ছিল সফটওয়্যার উপর যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা তৎপরতার সঙ্গে কাজ করেছি we cannot say disposal কোন judge কত দিন করবে না করবে it is not within my ambit not within my jurisdiction not within my power not within my wherewithal it is entirely on the honorable high court দেখুন আমি আলটিমেট যেটা আছে ম্যাটার সাবজুডিস আমি শুনলাম যে আজকে অলরেডি হিয়ারিং হয়েছে ওয়েডনেসডে बाद ডেট আছে I should not comment on sub judice matters. अरे बोल तो दिया सप्लीमेंट्री लिस्ट रात को सप्लीमेंट्री लिस्ट जो है रात को 9-9:30 के बाद आएगी जो है 4-4:30 बजे तक या 5 बजे तक जितने ई साइन होके आएंगे वही सप्लीमेंट्री लिस्ट में आएगा आज लेकिन हमने जो अपने डैशबोर्ड से देखा कि 29 लाख निष्पत्ति हो गई है इनमें से कितने ई साइन होके हमारे पास आते हैं
आज उन्हीं की सप्लीमेंट्री लिस्ट निकलेगी बस। तो कैसे देख पाएंगे सब? जैसे आपने देखी थी ड्राफ्ट लिस्ट तो निकली थी 16, 12, 25 को, फाइनल लिस्ट निकली थी 28, 2, 26 को। जैसे निकलती है फाइनल लिस्ट, जब लिस्ट निकलती है उसी में देखेंगे आप। लॉ एंड ऑर्डर सिचुएशन को लेकर कोई स्पेशल इनिशिएटिव? अरे लॉ एंड ऑर्डर सिचुएशन के लिए तो पूरा स्टेट गवर्नमेंट देखती है लॉ एंड ऑर्डर। वहाँ पे डीजीपी है, वहाँ पे एसपी है, जिनका काम ही लॉ एंड ऑर्डर देखना है, डीएम है, सब देख रहे हैं। लॉ एंड ऑर्डर की इतनी क्या शंका है आपको? हमसे कह रहे थे आप लोग कि आज बंद है, बड़ा लॉ एंड ऑर्डर होगा। कहाँ लॉ एंड ऑर्डर हुआ? कोई लॉ एंड ऑर्डर हुआ? पब्लिक सब जानती है कि ये जुडिशियल प्रोसेस जो हुआ है, ये सुप्रीम कोर्ट के माननीय सुप्रीम कोर्ट ने एक्स्ट्राऑर्डिनरी सर्कमस्टांस में एक्स्ट्राऑर्डिनरी पावर यूज करके 142 में किया है। सर अब तक ये जो एडजुडिकेशन प्रोसेस है, ये तो ईसीआई ने नहीं कराया है, ये तो सुप्रीम कोर्ट के ऑर्डर से हुआ है। तो लॉ एंड ऑर्डर का क्या मतलब है इसमें? यहाँ पे सर अब तक 28 लाख का निपटारा हुआ भाई अब तो कंटेम्प्ट ऑफ कोर्ट की बात हो जाएगी फिर तो। भाई जो भी है, जब कोई लीगल कोई होता है, कोई जजमेंट होता है, उसके अगेंस्ट एक अपील करने की बात होती है ना। বাংলায় এত বড় নির্বাচন আপনারা থেকে পুরোটা সামলাবেন, কি মনে হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ হবে? কি শান্তি হয়েছে এখন ক্যাম্পেইনে? কি শান্তি হয়েছে? বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে? আরে এত বড় স্টেট আছে আপনার, এত ভোটার আছে, এত এরিয়া আছে, কিছু হলো কিন্তু এমন তো কিছু হলো না কি খুব বড় কিছু হয়ে গেছে। যেখানে হয়েছে পুলিশ একদম প্রম্পট অ্যাকশন নিয়েছে, পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে। যেখানে যেখানে পুলিশ যেটা ছিল ওর বাইরে ছিল, ওরা সিপিএফ কে ডেকেছে, ওখানে অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কেস ফাইল হয়েছে, সব তো চলছে। এমন তো কোনো নেই কি খুব বড় ঘটনা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ভোট শান্তিপূর্ণ হবে? ভোট শান্তিপূর্ণ হবেই। सर इस बार एक छवि वायरल हुआ है जहां पर देखा अपने थाने के हर अधिकारी को कमीशन के 6 ऑब्जेक्टिव एकदम पाठ पढ़ा रहे हैं। सर यही क्या जाहिर करता है कि इस बार का चुनाव अलग है? नहीं, इस बार क्या है, ईसीआई ने डायरेक्टिव्स दिए हैं, कुछ 6 डायरेक्टिव्स जो दिए हैं ईसीआई ने दिए हैं कि जितने ऑफिसर्स हैं वो नीचे लेवल तक, जितने सुपरवाइजरी ऑफिसर्स हैं नीचे लेवल तक, सबको बताएंगे कि ईसीआई के ये डायरेक्टिव्स हैं। क्योंकि जितनी भी इलेक्शन मशीनरी होती है वो इलेक्शन कमीशन के अंडर डेपुटेशन पे होती है। तो आपका कांस्टेबल से लेके सब डेपुटेशन है ईसीआई के अंडर। आपका बीडीओ का जो स्टाफ है, ग्रुप डी से लेके पोलिंग ऑफिसर से लेके, पोलिंग स्टाफ से लेके, सेक्टर मजिस्ट्रेट से लेके, सेंट्रल पैरामिलिट्री फोर्स से लेके, ऑब्जर्वर से लेके, सभी ऑन डेपुटेशन टू ईसीआई है। चीफ सेक्रेटरी, डीजीपी, सीपी, सब ऑन डेपुटेशन टू ईसीआई है। ईसीआई ने यही कहा है जितने आपके सीनियर ऑफिसर्स हैं नीचे तक ले जाइए बात आप, कि ये हमारे 6 डायरेक्टिव्स हैं, 6 हमको इस बार हासिल करना है। प्रत्येक गवर्नमेंट सर्वेंट की ये ड्यूटी है कि इनका आपको करना है। सर 7 लाख में अब तक 29 लाख डिस्पोज हुए हैं मामले, तो क्या फर्स्ट फेज से 7 लाख पूरे मामले डिस्पोज हो जाएंगे सर? देखिए ये तो मैं एकदम आंसर नहीं कर सकता, ये आप ऑनरेबल जस्टिस से पूछिए, मैं नहीं बता सकता। স্যার একটা জিনিস আপনি যেটা বললেন যে পুলিশের কথা মনে করছে সুমোটো হিন্দু বাহিনী এবং পুলিশ যখন মনে করবে পুলিশের আধিকারিকরা তাহলে এটাও তো নিশ্চয়ই নির্বাচনের ক্ষেত্রে একই ব্যবস্থা থাকবে। পুলিশ বললাম, ম্যাজিস্ট্রেট বললাম, আরো বললাম, ডিও বললাম, সবই বললাম। এবারে গতবারও এরকম ঘটনা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অনেক জায়গায় অনেক গন্ডগোল হয়েছে, পুলিশ বা অন্যান্য উচ্চ আধিকারিকরা যারা মনে করেছিল গন্ডগোল নয়, কিন্তু তারপরেও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার সঠিক না করার একটা অভিযোগ উঠেছিল। এবারও কি সেই রকম কিছু হতে পারে? সেটা জন্য এখানে এবার ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার হবে, প্রত্যেক জেলাতে হচ্ছে, এখানে হচ্ছে, তদারকি খুব বেশি হচ্ছে, আগাম প্ল্যানিং হচ্ছে। আশা করি এসব জিনিস হবে না এবার। অ্যাকশন নিয়েছে, আপনি কি মনে করেন যে পুলিশের এই মুহূর্তে ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেনের জন্য পুলিশের ভূমিকাটা আপনি খুশি? হ্যাঁ, পুলিশ তো কাজ করছেই, ভূমিকা তো ভালোই আছে, খারাপ কি আছে? আপনি এর আগে বলেছিলেন যে যখন ভোট হবে বা ভোট के समय पे आपने कहा था कि जैसे वोटिंग प्रोसेस होगी या कैमरे में वेबकास्टिंग होगी तब पूरी नजरदारी रहेगी सीएपीएफ की, और तो इसमें पुलिस की क्या भूमिका है और सीएपीएफ को क्या अलग से डिप्लॉय किया जाएगा या सीएपीएफ को ही डायरेक्ट डिप्लॉय किया जाएगा? क्या मतलब ये थोड़ा सा कंफ्यूजन हो गया है आपकी जो पहली वाली
दूसरी जो पीसी थी कुछ दिन पहले की और आज की पीसी में थोड़ी confusion हम कह रहे हैं जो पोलिंग बूथ है हाँ, उसका पूरा कंट्रोल रहेगा सीएपीएफ के पास। अगर ये पोलिंग बूथ है, ये सीपीएफ को देखना पड़ेगा कि यहाँ जो वेबकास्टिंग का सामान लगा हुआ है, यहाँ पे जो पोलिंग पर्सनल है, यहाँ पे जो इक्विपमेंट है, यहाँ पे जो मशीनरी है, ये पूरा सीएपीएफ के अंडर रहेगा। इसमें पुलिस का कोई रोल नहीं है। सीएपीएफ देखेगा कि जो पोलिंग पर्सनल आए हैं उनको धमकी नहीं मिल रही है। वेबकास्टिंग में आपका ये नहीं कि उसमें मोड़ दिया, उसको चिंगम लगा दी, कुछ कर दी, सेलो टेप लगा दिया आपने इसके ऊपर, कहते हैं ईवीएम के ऊपर, या इत्र छड़ दिया उसमें कि ये सेंट देखने के लिए। ये सब चीजें जो है सीएपीएफ देखेगा। यहाँ पे पुलिस का कोई रोल नहीं है। पुलिस खाली सीएपीएफ को हेल्प करेगा लाइन लगाने के लिए बस। खाली ये 100% सीएपीएफ देखेगा। 100% सेफ्टी सिक्योरिटी पोलिंग पर्सनल की रहेगी। 100% जो है वेबकास्टिंग कैमरा काम करेगा, वरना रिपोल होगा। 100% जो है आपका जो है सेफ्टी सिक्योरिटी रहेगी सबकी। ये सीएपीएफ का काम है। सीपीएफ जो है पूरे बॉर्डर संभालता है, पूरे कितने वो नेशनल सिक्योरिटी करता है। तो सीपीएफ के लिए एक बूथ संभालना बहुत आसान काम है और सीपीएफ को यह काम करना ही पड़ेगा। सीएपीएफ भी डेपुटेशन में है उस समय ईसीआई के अंडर। सर कुछ इस तरीके का अफवाह फैलाया जा रहा है कि सीएपीएफ प्रेमाइसेस के अंदर रहेगी जहां पर वोटिंग की जा रही है, ऐसा कुछ तो भैया देखिए, हम तो अफवाह पे आंसर करते नहीं है। जो रूल रेगुलेशन होता है सीएपीएफ का यही बोला गया है। सुप्रीम कोर्ट का ऑर्डर भी है, जो सीएपीएफ बाहर गेट पर खड़ा रहेगा वो भीतर ही दिखता रहेगा। वो घुसेगा नहीं जब तक प्रेसिडेंटिंग अफसर नहीं बुलाएगा। लेकिन अंदर कोई चीज देखेगा, गड़बड़ देखेगा, तो अपने सेक्टर अफसर को बोलेगा, सब बोल के वायरलेस से बोलेगा, फोन में बोलेगा कि ये चल रहा है यहाँ पे। सर यहाँ पे इतने ट्रांसपोर्ट हुए हैं तो स्टेट गवर्नमेंट या अदर पार्टीज का कहना है कि जो भी लॉ एंड ऑर्डर होगा वो उसकी जिम्मेदारी ईसीआई को लेनी पड़ेगी। क्या सर यहाँ पे जो फेरबदल हुए हैं प्रशासनिक स्तर पर, तो ये कहना है कि अगर यहाँ पर चुनाव के दौरान कोई भी हिंसा होती है तो उसकी पूरी जिम्मेदारी चुनाव आयोग को लेनी पड़ेगी। नहीं, हिंसा होती क्यों होगी? हिंसा भाई, हिंसा होगी तो मशीनरी तो वही है भाई। मशीनरी तो वही आईएएस अफसर है, वो आईपीएस अफसर, सब स्टेट कैडर के तो है ही यहाँ पे। ये थोड़ा कि एक अफसर सब संभाल लेगा, बाकी अफसर कुछ कर नहीं पाएंगे। सभी अफसर तो एक ही एग्जाम से आए हैं, सभी अफसर क्वालिफाइड है, सभी अफसर यहाँ पे सबको सहयोग मिलना चाहिए काम करने के लिए। तो अगर काम करने के लिए कोई कर रहा है काम, क्यों नहीं कर पाएगा? सर फेरबदल का कोई असर नहीं पड़ेगा चुनाव में? फेरबदल का तो कोई असर पड़ने की जरूरत क्या है चुनाव में? फेरबदल तो इसलिए किया जाता है कि ताकि जो है फ्री एंड फेयर इलेक्शन हो पाए। सर एक एडवाइजरी आपने इशू किया है, उसको लेकर थोड़ा कंट्रोवर्सी हो रहा है कि सीएपीएफ के खिलाफ कोई एफआईआर पहले से दर्ज किया नहीं जा सकता, पहले उसका इंक्वायरी किया नहीं जा सकता। इसको जरा आप अगर एक्सप्लेन कर दें। देखिए, ये तो हमने बोला है कि ऐसा कहीं नहीं, कोई एडवाइजरी नहीं दिया है। हमने कहा है कि आपका कोई भी अगर एलिगेशन होता है, जैसे किसी गवर्नमेंट सर्वेंट के अगेंस्ट भी होता है, तो प्रिलिमिनरी इंक्वायरी करी जाती है। आपका कोई भी गवर्नमेंट सर्वेंट होता है, उसका कोई भी केस होता है, कुछ होता है, प्रिलिमिनरी इंक्वायरी होती है पहले। अगर कोई भी काम कर रहे हैं इन द डिस्चार्ज ऑफ ऑफिशियल ड्यूटीज, ये तो देश का काम ही है, देश का रूल ही है। इसीलिए सैंक्शन फॉर प्रोसिक्यूशन में रखा गया है गवर्नमेंट सर्वेंट्स को, ताकि लोग मिसयूज ना करें, गवर्नमेंट सर्वेंट्स को परेशान ना करें। अगर कोई गवर्नमेंट सर्वेंट ठीक काम कर रहा है, उसको परेशान करने के लिए, उसको बाहर निकालने के लिए, उसका प्रमोशन रोकने के लिए बहुत बार होता है कि आपका जो है आलतू फालतू केस स्टार्ट कर दिए। उसके लिए भी सैंक्शन फॉर प्रोसिक्यूशन होता है कि उसके बिना कोई कोर्ट कॉग्निजेंस ले नहीं सकता है। तो इसलिए खाली सीएपीएफ भी तो एक गवर्नमेंट सर्वेंट ही है। सीएपीएफ तो थोड़ा कि कोई उसमें आर्मी एक्ट लगता है, कोई और एक्ट लगता है। उनमें भी सीसीएस रूल लगते हैं, कुछ एक्स्ट्रा रूल भी उनके होते हैं। तो अगर उनके अगेंस्ट आप कोई एक्शन लोगे तो आपको तो प्रिलिमिनरी इंक्वायरी करनी चाहिए। नेम डिलीशन तो कॉन्फिडेंट আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, মাথাটা বুঝে নেওয়া যাচ্ছে আগে তলায় এটা থাকবে না আলাদা করে আসবে। দেখো পুলিশ তো আছেই, এখানে থাকবে না থাকবে কি যায় আসে। আমি সেটা বলছি হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে দেখা যাবে, ওয়েবসাইটে দেখা যাবে। এসআইআর আলাদা ছিল, এসআইআর কি ছিল, ওসে প্রিন্টিং ডিও থেকে এখানে আসলো, ডিও প্রিন্টিং এদের অ্যাপ্রুভ, এদেরকে একটা ড্রাফট কপি আসে, এরা আবার চেক করে হ্যাঁ করে
গেছে, তারপরে তো এরা প্রিন্টিং করে দিয়ে দিয়েছে এখানে, আগে প্রিন্টিং ছিল, আজকে তো এখানে সব মেল টেল করতে টাইম লাগে, এদের অ্যাপ্রুভ, এদেরকে একটা ড্রাফট কপি আসে, এরা আবার চেক করে হাঁ করে তারপরে ওটা দিল্লি যায়, ওখান থেকে সংগ্রহ সব হয়, এদের ড্রাফট কপি যখন হাঁ হয়ে গেছে তারপরে তো এরা প্রিন্টিং করে দিয়ে দিয়েছে এখানে, আগে প্রিন্টিং ছিল, আজকে তো এখানে লিস্ট বেরিয়ে পড়ে, জানি না, কেউ জানে না, এটা যখন এসে যাবে তারপরে প্রিন্টিং হবে, এই প্রিন্টিং পসিবল হবে না, কাল থেকে আরম্ভ হবে প্রিন্টিং, আজকে তো শুধু ওয়েবসাইটে দেখতে পারবেন। এইখানটা যদি আমরা বসি ওটা দেখে আরেক করছি